আমরা যখন আলোচনা করেছিলাম আগের ক্লাসে, আমরা বিক্রিয়ার ক্রম, আণবিকতা আর হার ধ্রুবকের একক আলোচনা করেছিলাম। কে এর একক আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসে। যখন আমরা কে এর একক আলোচনা করলাম তখন আমরা বলেছিলাম ওই কে আর সমান কে সি টু দি পাওয়ার এন, তাহলে কে সমান যেন আর বাই সি টু দি পাওয়ার এন। আর এরকম আমরা লিখেছিলাম মোল লিটার মাইনাস 1 সেকেন্ড মাইনাস 1, আর নিচে লিখেছিলাম মোল লিটার মাইনাস 1 পাওয়ার এন। তাহলে হয়ে গিয়েছিল মোল লিটার মাইনাস 1 পাওয়ারে 1 মাইনাস এন সেকেন্ড মাইনাস 1। তাহলে এখান থেকে আমাদের এককটা দাঁড়িয়েছিল, চিন্তা করো, দাঁড়িয়েছিল মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই তো, লিটার এন মাইনাস 1 আর সেকেন্ড মাইনাস 1। এইটা আমাদের দাঁড়িয়েছিল হার ধ্রুবকের একক এইটা। এখন আমরা এইখান থেকে আগের ক্লাসে বলেছিলাম এখান থেকে তুমি যে কোনো ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক বার করতে পারবে, যে কোনো ক্রম বিক্রিয়া। এখন যদি এর অপোজিট কোনো কোশ্চেন আসে, যে তোমার আগেরবার আমি ক্রম বলে দিয়েছিলাম তুমি একক বার করেছো, এবার যদি কোশ্চেন আসে তোমাকে একক বলে দেবে ক্রম বার করতে হবে। আগেরবার যেমন ক্রম বলে দিয়ে একক বার করতে হয়েছে, এবার তেমন একক বলে দিলে ক্রম বার করতে হবে। তোমাকে বলল লিখে নাও যে একটি বিক্রিয়ার হার ধ্রুবকের একক, তার মানে আমি বলছি কে এর একক, কে মানে হার ধ্রুবক। তোমাকে বলল লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2 আর সেকেন্ড মাইনাস 1। কে এর একক তোমাকে বলে দিয়েছে এইটা লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2 সেকেন্ড মাইনাস 1। বললো বিক্রিয়াটির ক্রম কত। তার মানে একক বলে দিয়ে আমার কাছে বললো ক্রম জানতে চাইলো। এখন যদি আমাকে একক বলে দিয়ে ক্রম জানতে চায় তাহলে আমি কি করব? তুমি কম্পেয়ার করো, এটা হচ্ছে এন ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক, আর এইটা হচ্ছে আমাদের যে প্রদত্ত যেটা সেটা আর হার ধ্রুবকের একক। যে কোনো একটা বলো, এর মোলের পাওয়ারে কত আছে 1 মাইনাস এন, এর মোলের পাওয়ারে কত আছে -2। তাহলে একই রাশির পাওয়ারগুলো কম্পেয়ার করতে পারো। তাহলে এর মোলের পাওয়ারে আছে 1 মাইনাস এন, আর ওর মোলের পাওয়ার না, এই লিটারটা আগে আছে বলে কিন্তু এর সঙ্গে কম্পেয়ার করো না, লিটারটা এখানে পরে আছে, তাহলে লিটারের সঙ্গে লিটারের পাওয়ার, মোলের সঙ্গে মোলের পাওয়ার, এটা কম্পেয়ার করতে হবে। তাহলে 1 মাইনাস এন সমান এই মোলের পাওয়ারে -2, তাহলে 1 প্লাস 2 সমান এন, 3 সমান এন, বিক্রিয়ার ক্রম 3। আর একজন বললো যে তোমরা বললে যে আমি তো মোল দিয়ে করলাম, লিটার দিয়ে করে দিকে বলো এই লিটারের পাওয়ারে কত আছে না n-1, এই লিটারের পাওয়ারে কত আছে 2, n সমান হবে 1 প্লাস 2, তাহলে n সমান হবে 3। তাহলে তুমি যেটা দিয়ে করো না কেন এককটা কিন্তু একই, ক্রমটা কিন্তু একই আসবে। তাহলে এটা কত ক্রমের বিক্রিয়া? এটা তৃতীয় ক্রমের বিক্রিয়া। আবার দেখো আমাকে বলল হার ধ্রুবকের একক, হার ধ্রুবকের একক লিটার টু দি পাওয়ার হাফ মোল টু দি পাওয়ার -1/2 সেকেন্ড মাইনাস 1। বললো ক্রম নির্ণয় করো, যে কোনো একটা থেকে করো। এর মোলের পাওয়ারে কত আছে না 1 মাইনাস এন, এর মোলের পাওয়ারে কত আছে -1/2, তাহলে 1 প্লাস হাফ সমান এন, 2 আর 1 3 এর 2 সমান এন, তাহলে এন 3 এর 2 বেরিয়ে গেল। আর একজন বললে আমি লিটারের দ্বারা করব, লিটারের পাওয়ার থেকে, সে লিখবে 1 মাইনাস 1 এই লিটারের পাওয়ার সমান হাফ, তাহলে এন সমান 1 প্লাস হাফ, তাহলে এন সমান এখানে হবে 3 এর 2। তাহলে তুমি লক্ষ্য করো যে কোনোটা দিয়েই তুমি কিন্তু এটা বার করে নিতে পারো। হার ধ্রুবকের একক কে এর একক বলল dm কিউব মোল টু দি পাওয়ার -1 সেকেন্ড মাইনাস 1। তাহলে সেই আমি আগেও হারের এককে শিখেছিলাম, ডেসিমিটার ব্যাপারটা বলেছিলাম। এবার তুমি চিন্তা করো যে এখানে মোল আছে, এখানে মোল আছে,
এখানে লিটার আছে, এখানে ডেসিমিটার কিউব আছে। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার কম্পেয়ার করা যাবে না। এটা হচ্ছে লিটারের পাওয়ার, এটা হচ্ছে ডেসিমিটারের পাওয়ার। এটা আগে ভাবো, এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার তুমি কম্পেয়ার করতে পারবে না। তাহলে একমাত্র আমার কম্পেয়ার করার উপায় কি? মোলের পাওয়ার, মোলের পাওয়ার। এর মোলের পাওয়ার কত হচ্ছে 1 - n, আর ওর মোলের পাওয়ার কত আছে -1। তাহলে 1 + 1 = n, তাহলে n সমান হলো 2। যদি লিটারের পাওয়ার কম্পেয়ার করতে হয়, তুমি তাহলে ডেসিমিটারকে লিটারে আনো। যে আমরা জানি 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, মানে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার হবে। তাহলে এখানে এই ডেসিমিটার যে কিউব আছে, ডেসিমিটার কিউবের জায়গায় আমি লিটার বসাতে পারি। তাহলে এটা লিটার মোল -1 সেকেন্ড -1। তাহলে এটা লিটার ছিল, ডেসিমিটার যে কোনো একটা, হয় ডেসিমিটারকে লিটার নিয়ে যাবো, নাহলে আমি লিটারকে ডেসিমিটার, যে কোনো একটা চেঞ্জ করে দাও। আমার ডেসিমিটারকে লিটার আনাটা সহজ বলে আমরা করে দিলাম। তাই যদি করি, তাহলে এর লিটারের পাওয়ারে আছে n - 1, এর লিটারের পাওয়ার আছে 1। তাহলে n সমান 1 + 1, তাহলে n সমান হয়ে গেল 2। তাহলে তুমি দেখো, এটা একটু ভাবো যে আমি যদি এটাকে চেঞ্জ না করি তাও কোনো ব্যাপার, আমি মোলের পাওয়ার দিয়েও তো কাজটা করতে পারি। শিখিয়ে রাখলাম যে ডেসিমিটার দিলেও তুমি এইভাবে কিন্তু বার করতে পারো। তুমি এই লিটারটাকে ডেসিমিটার করতে পারো। লিটার মানে ডেসিমিটার কিউব, ডেসিমিটার কিউব মানে এখানে পাওয়ার হবে 3n - 3। যদি ডিএম কিউব বসাও, ডিএম দিয়ে 3 দিয়ে পাওয়ারটা গুণ করে দাও, তাহলে 3n - 3। তাহলে এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো। কে এর একক তোমাকে বলে দিল, শুধু এটা আমাদের কি ছিল বলো? মোল টু দি পাওয়ার 1 - n, লিটার টু দি পাওয়ার 1 - n, লিটার টু দি পাওয়ার n - 1 সেকেন্ড -1। বললো কে এর একক সেকেন্ড -1, ক্রম নির্ণয় করো। তাহলে কে এর একক শুধু দিয়েছে ওরা সেকেন্ড -1, শুধু এইটুকু বলেছে ক্রম নির্ণয়। তার মানে এই এককটা পুরোটা ছিল নিশ্চয়ই মোল টু দি পাওয়ার 0, লিটার টু দি পাওয়ার 0 সেকেন্ড -1। লক্ষ্য করো, ও দুটো 0 বলে আর লেখেনি, পাওয়ারে 0 বলে 1 হয়ে গেছে লেখেনি, কিন্তু তোমাকে এটা ভাবতে হবে জিনিসটা। তাহলে এর মোলের পাওয়ারে আছে 1 - n, আর এর মোলের পাওয়ার আছে 0। তাহলে এখান থেকে বলো n সমান 1, 1 এনে দিয়ে গেলে n, আর এটা 1। প্রথম বিক্রিয়া, তাহলে প্রথম তাহলে আমরা কি শিখলাম? আমরা বিভিন্ন বিক্রিয়ার ক্রম বার করতে পারবো, মানে ক্রম বলছি আমরা, ক্রম বলে দিলে একক বার করতে পারবো, আবার একক বলে দিলে আমরা সেটা থেকে ক্রমে কনভার্ট করতে পারবো। এইটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে এই ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি, এটা গেল একক সম্বন্ধে আমরা ধারণা করলাম। এবার আমরা চলে যাচ্ছি শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালা প্রতিষ্ঠা। ঠিক আছে, লিখে নাও, শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালা প্রতিষ্ঠা করো। এই হচ্ছে কোশ্চেনটা। আমাদের দুটো ক্রম আছে, মানে হার ধ্রুবকের ইকুয়েশনটা আমাকে তৈরি করতে হবে, সেটা হচ্ছে শূন্যক্রম আর প্রথম ক্রম। এই দুটো ইকুয়েশনই আমাকে তৈরি করতে হবে। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালা, এটা এখন আমরা তৈরি করব শূন্যক্রম বিক্রিয়ার। আচ্ছা দেখো, শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালা আমরা কিভাবে তৈরি করতে পারি। আচ্ছা লিখে নিতে পারো। ধরা যাক একটি শূন্যক্রম বিক্রিয়া হলো এ, অ্যারো দিয়ে লিখলাম বি, এটা হচ্ছে একটা শূন্যক্রম বিক্রিয়া। ধরা যাক একটা শূন্যক্রম বিক্রিয়া হলো এ, অ্যারো দিয়ে লিখলাম বি, এটা একটা শূন্যক্রম বিক্রিয়া। ধরে নাও শুরুতে বিক্রিয়কের গারত্ব ছিল A0। কি বললাম? শুরুতে বিক্রিয়কের গারত্ব ছিল A0, এটা হচ্ছে বিক্রিয়কের শুরুর গারত্ব A0। টি সময় পর লিখবে, টি সময় পর, আমি সময়টা টি ধরলাম, টি সময় পর বিক্রিয়কের গারত্ব হলো এই এ। শুরুর গারত্ব ছিল A0, টি সময় পর বিক্রিয়কের গারত্ব হলো এ। থার্ড ব্র্যাকেট হবে, এই থার্ড ব্র্যাকেটটা মোলার গারত্বকে বোঝানো হয়। তাহলে বিক্রিয়কের গারত্ব হলো এ, এইটা হলো। এইবার এরপর ডিটি সময়, এরপর ডিটি সময়, এই ডিটি সময় বিক্রিয়কের গারত্ব হ্রাস পায় ডিএ। ডিটি সময় বিক্রিয়কের গারত্ব হ্রাস পায় ডিএ। তাহলে এখন ডিটি সময় যদি বিক্রিয়কের গারত্ব ডিএ হ্রাস পায়, তাহলে বিক্রিয়ার হার
আর সমান মাইনাস ডিএ বাই ডিটি। তাহলে শুরুতে গারত্ব ছিল বলেছি এ জিরো, কার গারত্ব না বিক্রিয়কের গারত্ব, টি সময় পর বিক্রিয়কের গারত্ব হলো এ। এই এ আসার পরে তারপরে তুমি ধরছো ক্ষুদ্র ডিটি সময় বিক্রিয়কের গারত্ব ডিএ পরিমাণ হ্রাস পায়। তাহলে ডিটি সময় যদি ডিএ পরিমাণ হ্রাস পায় তাহলে বিক্রিয়ার হার মানে একক সময় কত হ্রাস পাবে ডিএ বাই ডিটি, এটাই বিক্রিয়ার হার। আর কমে যায় বলে সময়ের সঙ্গে সঙ্গে গায়ের গারত্ব তাই মাইনাস দেওয়া হয়েছে, আমি আগেও শিখিয়ে দিয়েছিলাম, এটা বিক্রিয়ার হার। এবার তুমি লিখতে পারো বিক্রিয়ার হার মাইনাস ডিএ বাই ডিটি ভ্যারাইজেস অ্যাজ এ টু দি পাওয়ার জিরো। এই জিরোর মধ্যে যেন ভুল করো না, এটা বিক্রিয়কের প্রাথমিক গারত্ব। আর এই জিরোটা কেন দিলাম, কারণ এটা শূন্যক্রম বিক্রিয়া। আর যদি এটা শূন্যক্রম বিক্রিয়া হয় তাহলে এই বিক্রিয়ার হারটা বিক্রিয়কের গারত্বের শূন্য ঘাতের সঙ্গে সমানুপাতিক হবে, শূন্যক্রম বিক্রিয়া বলে। তাহলে এটা কিন্তু বিক্রিয়কের, এটা যদি এর গারত্ব বিক্রিয়কের গারত্ব টি সময় পরে, কারণ আমি এইখানে আসার পরে হার মাপছি, যে মুহূর্তে হার মাপবো সেই মুহূর্তের গারত্বের সঙ্গে সমানুপাতিক হবে বিক্রিয়ার হার, মাথায় রাখতে হবে। ধরো শুরুতে গারত্ব ছিল 10 মোল পার লিটার, আমি 2 মিনিট পরে হার মাপবো, তাহলে 2 মিনিট পরের হারটা ওই 10 মোল পার লিটার ওই গারত্বের সঙ্গে সমানুপাতিক হবে না। তাহলে 2 মিনিট পরে আগে বিক্রিয়কের গারত্ব কত দেখতে হবে, বিক্রিয়ার হার ওই 2 মিনিট পরের গারত্বের সঙ্গে সমানুপাতিক হবে। বিক্রিয়ার হার 2 মিনিট পরের গারত্বের সঙ্গে সমানুপাতিক হবে, মাথায় থাকে যেন। আচ্ছা, তাহলে বিক্রিয়ার হার বিক্রিয়কের গারত্বের সঙ্গে সমানুপাতিক। কখনকার গারত্ব আমি যে মুহূর্তে হার আমি কিন্তু এই এ আসার পরে হার মেপেছি, তাহলে সেই হারটা এই এর গারত্বের সঙ্গে সমানুপাতিক হবে। কিন্তু যেহেতু এটা শূন্যক্রম বিক্রিয়া তাহলে এর গারত্বের শূন্য ঘাতের সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে এই জিরো আর এই জিরো যেন গন্ডগোল করো না, এটা প্রবলেম যেন পরে না হয়, চিন্তা করে দেখো। এটা ক্রম পাওয়ার জিরো, যেহেতু শূন্যক্রম তাই পাওয়ারের শূন্য, আর এটা হচ্ছে বিক্রিয়কের প্রাথমিক গারত্ব। তাহলে মাইনাস ডিএ বাই ডিটি, এটা ডিএ বাই ডিটি সমান কে ইন্টু এ টু দি পাওয়ার জিরো, কারণ সমানুপাতের হাত দেওয়া ব্যবহার করতে হবে। তাহলে মাইনাস ডিএ বাই ডিটি সমান কে এ টু দি পাওয়ার জিরো মানে 1, এরপরে জিরো সমান 1। এইবার আমি যদি গুণ করি তাহলে মাইনাস ডিএ সমান কে ডিটি, তারপর বলবে উভয় পক্ষে সমাকলন করে পাই ইন্টিগ্রেটিং বোথ সাইডস। তারপরের স্টেপে এর পরের লাইনে লিখবে উভয় পক্ষে সমাকলন করে পাই ইন্টিগ্রেটিং বোথ সাইডস। তাই যদি হয় তাহলে আমি দুদিকে ইন্টিগ্রেশন করে দিলাম। তাহলে ডি এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস এ সমান ডিটির ইন্টিগ্রেশন টি প্লাস সি, এটা হলো মাইনাস এ সমান কে, ডিটির ইন্টিগ্রেশন হচ্ছে ডিটির ইন্টিগ্রেশন হচ্ছে টি প্লাস সি। এটা ধরো তুমি 1 নম্বর সমীকরণ বলে দিলে। আচ্ছা, এবার কন্ডিশন অ্যাপ্লাই করো। যখন টি সমান 0 তখন এ সমান এ জিরো। চিন্তা করো, টি সমান 0, টি সমান 0 মানে বিক্রিয়াটা শুরু হয়নি। তা শুরু যদি না হয়, এই যে আমি বলছি টি সময় পরে যে গারত্বটা ছিল তাহলে সেটা তাহলে প্রাথমিক গারত্বেরই সমান ছিল। টি সময় পরে এটাও বিক্রিয়কের গারত্ব, এটাও বিক্রিয়কের গারত্ব, এটা যে বিক্রিয়ার শুরুতে গারত্ব, এটা টি সময় পরের গারত্ব। তা যদি এটা টি সময় পরের গারত্ব হয় তা টি যদি 0 হয়ে যায় তাহলে পরের গারত্বটা কোন গারত্বের সমান ছিল, আগের গারত্ব, কারণ বিক্রিয়া তো শুরুই হয়নি। তাহলে পরের গারত্ব এটা এ জিরোর সমান ছিল। তাহলে যখন টি সমান টি 0 তখন এ সমান এ 0 বলতে পারি যে পরের গারত্বটা তাহলে এ 0 শুরুর গারত্বটাই ছিল, আলাদা কিছু ছিল না, কারণ বিক্রিয়া শুরু হয়নি। এবার টি এর জায়গায় এই সমীকরণে 0 বসাবো আর এর জায়গায় এই 0 বসাবো। এই সমীকরণে 1 নম্বরে এর জায়গায় এই 0 এই যে, তাহলে আমি বসিয়ে দিচ্ছি এ 0 সমান টি 0 মানে কে টি 0 সি, তো মানে কনস্ট্যান্টের মানটাই সি কে বলে সমাকলন ধ্রুবক, ইন্টিগ্রেটিং বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার সি যদি সমান এই 0 হয়, এইবার আমার কাজ হচ্ছে সি এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমি বলতে পারি মাইনাস এ সমান কে টি, সরি এটা মাইনাস হবে, এটা মাইনাস আছে, মাইনাস এ 0 বলতে পারি। তাহলে বললি
সাইড চেঞ্জ করলাম, পুরো ঘুরিয়ে দেই, কেটি সমান A0 মাইনাস এ, তাহলে কে সমান A0 মাইনাস এ বাই টি, কে সমান A0 মাইনাস এ বাই টি। তাহলে এটাই হলো শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। কে হার ধ্রুবক, টি সময় A0 বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব, এ থার্ড ব্র্যাকেট হবে টি সময় পরে ওই বিক্রিয়কের গাঢ়ত্ব হচ্ছে এ। তাহলে এই সমীকরণটা ইকুয়েশনটা একটু তৈরি করে রাখবো, আমরা দুটো ইকুয়েশন তৈরি করে রাখবো, একটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের ইকুয়েশন, আর একটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন তোমরা তৈরি করে রেখো। আচ্ছা, এইবার দেখো, লেখো শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু সমীকরণ, পরেরটা লেখো, এর পরে শূন্যক্রম, এখান থেকেই আসবো আমি, শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণ লেখো, শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণ। আচ্ছা, আমি ইকুয়েশনটা লিখছি, তাহলে আমি এটাও লিখতে পারি টি সমান A0 মাইনাস এ বাই কে, এখানে টিটা দিলাম, এখানে কে, একই ব্যাপার। অর্ধায়ু কাকে বলে? অর্ধেক আয়ু, এরা মনে হচ্ছে হাফ লাইফ। অর্ধায়ু হচ্ছে যে তুমি ধরো বিক্রিয়ক নিলে 50 গ্রাম, শুরুতে বিক্রিয়ক শুরু হলো, যখন বিক্রিয়কের ঠিক অর্ধেক, শুরুতে যা নিয়েছ 50 গ্রাম, তার অর্ধেক মানে 25 গ্রাম বিয়োজিত হয়ে গেল, তাহলে থাকলো কতটার? থাকলো আরো 25 গ্রাম। এই ঠিক অর্ধেকটা বিয়োজিত হতে যে সময় লাগে তাকে বলে অর্ধায়ু। কি বললাম? অর্ধেকটা বিয়োজিত, শুরুতে তুমি 10 গ্রাম নিলে, ওই 10 গ্রামটার থেকে 5 গ্রাম বিয়োজিত হয়ে গেল, থাকলো কত গ্রাম? 5 গ্রাম। ওই যে সময় ওই 10 গ্রাম থেকে 5 গ্রাম বিয়োজিত হয়ে যাবে যে টাইমে, সেই টাইমটাকে বলবে ওই বিক্রিয়ার হাফ লাইফ বা অর্ধায়ু। হাফ আর লাইফ, অর্ধায়ু বলবে। হলো? তাহলে অর্ধায়ুর সময় পরে শুরুতে যা ছিল, চিন্তা কর, তার ঠিক অর্ধেকটা থাকবে। শুরুতে ছিল 50 গ্রাম, অর্ধায়ু মানে তার অর্ধেকটা ভেঙে যাবে, 25 গ্রাম ভেঙে যাবে, তাহলে থাকবে কত? আর 25। মানে অর্ধায়ু মানে বোঝাচ্ছে যে শুরুতে যা ছিল তার অর্ধেকটা ভাঙবে বা অর্ধেকটা থাকবে, যে টাইমে অর্ধেকটা ভেঙে যাবে। অর্ধেকটা ভেঙে গেলে থাকবে কত? অর্ধেকটা, মাথায় রাখতে হবে। এটাকে বলে অর্ধায়ু। এই টাইমটা আমাকে এই শূন্যক্রম বিক্রিয়া অর্ধেক হতে কত সময় লাগে, একটা বিক্রিয়কের প্রাথমিক যা গাঢ়ত্ব নিয়েছিল সেটা অর্ধেক হতে যে সময় লাগে সেটা আমাকে বার করতে হবে, তাকে অর্ধেক। আচ্ছা, অর্ধায়ুর ক্ষেত্রে লিখছি, আচ্ছা তাহলে প্রথমে যখন শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু সমীকরণ বলবে তুমি আগে এটা লিখে নেবে। এখন পরীক্ষার সময় A0 এ কি, আমরা যখন প্রথম থেকে প্রমাণ করেছি আমি A0 এ কে বা টি বলে দিয়েছি, কে হচ্ছে হার ধ্রুবক বলে দিয়েছি। কিন্তু যখন অর্ধায়ু সমীকরণ বার করো তুমি এখান দিয়ে করছো, যদি অর্ধায়ু সমীকরণটাই শুধু দেয় তখন তুমি এটা লেখার পর পাশে বলে দেবে কি কি আছে। আচ্ছা, অর্ধায়ু সমীকরণে বলতে পারি যখন টি সমান টি হাফ, নট টি বাই টু, টি সাবস্ক্রিপ্টে আছে হাফ, এই যে হাফটা দিয়েছি এই হাফটা বোঝাচ্ছে অর্ধায়ু, অর্থাৎ অর্ধেকটা ভাঙার সময়টাকে আমি টি হাফ বলছি, টাইম অর্ধেক বলিনি। টি হাফ মানে অর্ধেকটা ভাঙতে যে সময় লাগে তাকে অর্ধায়ু বলে, অর্ধায়ু সময়টাকে আমি ডিনোট করছি টি হাফ দ্বারা। তাহলে যখন টি সমান টি হাফ মানে ঠিক টিটা টি হাফের সমান হবে, মানে ঠিক অর্ধায়ুর সময়, তখন বলো এ বলে যে বিক্রিয়াজাত বিক্রিয়ক পদার্থটা থাকবে সেটা কতটা থাকবে চিন্তা করো। প্রথমের অর্ধেক, একটু আগে আমি আলোচনা করেছি ব্যাপারটা, যে অর্ধায়ু যে সময়টা, সেই সময় কতটা বিক্রিয়ক থাকবে, এটা শুরুতে যা ছিল তার হাফ থাকবে, কারণ অর্ধেক মানে তো অর্ধেক ভাঙবে, আর অর্ধেক ভাঙলে থাকবে কতটা, বাকি অর্ধেক থাকবে। তাই যখন টি সমান টি হাফ তখন কিন্তু এ সমান হবে A0/2। তাহলে এই সময়টায় তুমি টি সমান টি হাফ যখন হবে তুমি এটাকে এ সমান A0/2 বসিয়ে দাও, এ সমান, তাহলে টি সমান টি হাফ যদি হয় তাহলে এখানে টি এর জায়গায় আমি বসিয়ে দেবো টি হাফ সমান, এখানে এর জায়গায় বসিয়ে দেবো টি হাফ সমান। আচ্ছা, এখানে থাকলো A0, আচ্ছা এর জায়গায় বসাবো A0/2 আর নিচে থাকবে কে, তাহলে টি হাফ সমান A0 - A0/2 বাই কে।
যদি লসও করো তাহলে 2a0 মাইনাস a0, তার মানে a0/2, তাহলে টি হাফ দাঁড়ালো a0/2k। এই যে মানে একদম ইনিশিয়াল কনসেন্ট্রেশন বিক্রিয়কের এই সমীকরণটাকে বলবে তোমরা অর্ধায়ুর সমীকরণ, টি হাফ সমান a0/k। যদি এই সমীকরণটা তুমি দেখো যে দেখো কে কনস্ট্যান্ট, এই যে 2k, 2 তো একটা নির্দিষ্ট সংখ্যা, কে কনস্ট্যান্ট হার ধ্রুবক। এই হার ধ্রুবকটা একমাত্র চেঞ্জ হবে না উষ্ণতা চেঞ্জ হলে, উষ্ণতার পরিবর্তনে হার ধ্রুবক কিন্তু পরিবর্তনের মাথায় রাখবে, কারণ আর সমান কে বিক্রিয়কের একক গারত্বে, উষ্ণতার পরিবর্তনে আর পরিবর্তন হয়, আর আর পরিবর্তন হলে কিন্তু কেউ পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে টি হাফ সমান হলো a0/2k। এখান থেকে দেখো যদি কেটা কনস্ট্যান্ট হয় তাহলে এখানে বলতে পারি টি হাফ ভ্যারাইজেস অ্যাজ a0, তার মানে এখান থেকে তুমি চিন্তা করো এই অর্ধায়ুটা বিক্রিয়কের প্রাথমিক গারত্বের সঙ্গে সমানুপাতিক। এই বিক্রিয়কের প্রাথমিক মানে এটা কোন ক্রম বিক্রিয়া, শূন্যক্রম বলছি কিন্তু, যে শূন্যক্রম বিক্রিয়া যে অর্ধায়ু সেটা বিক্রিয়কের প্রাথমিক গারত্বের সঙ্গে সমানুপাতিক। প্রাথমিক গারত্ব যদি 10 হয় যা অর্ধায়ু হবে, প্রাথমিক গারত্ব 20 হলে অর্ধায়ু বেড়ে ডবল হয়ে যাবে। 10 গ্রামটা 5 গ্রাম হতে যে সময় লাগবে, 20 গ্রামটা 10 গ্রাম হতে তার ডবল সময় লাগবে। তাহলে যে হারে বিক্রিয়কের প্রাথমিক গারত্ব বাড়াবে, অর্ধেকটা ভাঙতে সময় 100 গ্রাম 50 গ্রাম হতে আরও বেশি সময় লাগবে। তার মানে প্রথম শূন্যক্রম বিক্রিয়ার বিক্রিয়কের গারত্ব যত বৃদ্ধি করবে অর্ধায়ুর মান তত বৃদ্ধি পাবে, এটা তোমায় মাথায় রাখতে হবে। অর্ধায়ু যত বেশি হবে বিক্রিয়কের গারত্ব যত বেশি হবে বিক্রিয়ার অর্ধায়ু কিন্তু তত বেশি হবে। হয়েছে? এবার তুমি চিন্তা করো, তাহলে অর্ধায়ুটা তো আমি বললাম বিক্রিয়কের প্রাথমিক গারত্বের সঙ্গে সমানুপাতিক, যে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু যেটা আছে টি হাফ সেটা বিক্রিয়কের প্রাথমিক গারত্বের সঙ্গে সমানুপাতিক হবে। এবার বলো অর্ধায়ুর মানটা উষ্ণতার উপর নির্ভর করবে কি না। অর্ধায়ুর মানটা এই শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু উষ্ণতার উপর নির্ভর করবে কি না। এখন অর্ধায়ু কিন্তু উষ্ণতার উপর নির্ভর করবেই। কেন করবে? কারণটা হচ্ছে তুমি চিন্তা করো যে একটা রিয়াকশনের তুমি উষ্ণতা বাড়লে বিক্রিয়ার হার বাড়বে, আর যদি বিক্রিয়ার হার বাড়ে তাহলে বিক্রিয়াটা হতে সময় কম লাগবে। একটা রিয়াকশনে যদি উষ্ণতা বাড়ো তাহলে বিক্রিয়া আরও দ্রুত গতিতে হবে, বিক্রিয়ার হার বাড়বে। আর বিক্রিয়া যদি হার বাড়ে তাহলে অর্ধেকটা ভাঙতে সময় কী লাগবে, আগের থেকে কম লাগবে। তার মানে উষ্ণতা যত বাড়াবে অর্ধায়ু তত কমবে, কারণ আরও তাড়াতাড়ি বিক্রিয়া হচ্ছে, ফলে অর্ধেকটা ভাঙতে সময় আগের থেকে কম লাগবে। তাহলে উষ্ণতার সঙ্গে কিন্তু অর্ধায়ু ব্যস্তানুপাতিক। উষ্ণতা বাড়লে অর্ধায়ু কমবে, যেমন বিক্রিয়কের প্রাথমিক গারত্ব বাড়লে বাড়ে, উষ্ণতা বাড়লে কমবে। যদি আমি এখান দিয়ে দেখি, দেখো তুমি পড়েছো আর সমান কে, উষ্ণতা যদি বাড়াও বিক্রিয়ার হার বাড়বে, আর বিক্রিয়ার হার যদি বাড়ে তাহলে হার ধ্রুবকের মান বাড়বে, তাহলে উষ্ণতা বাড়লে কে বাড়বে, আর কে যেহেতু হরে রয়েছে কে বাড়লে এই ভাগফলটার মান ছোট হয়ে যাবে। তার মানে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক গারত্বের সঙ্গে সমানুপাতিক হবে, উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। উষ্ণতা বাড়লে অর্ধায়ুর মান কিন্তু কম হবে, সেটা তুমি সাধারণভাবে বলো অথবা এই ইকুয়েশন থেকে বলো, যেভাবে ইচ্ছে বলো। এইটা গেল শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণ। এর পরেরটা লেখো যে শূন্যক্রম বিক্রিয়া শেষ হতে প্রয়োজনীয় সময়। দেখো শূন্যক্রম বিক্রিয়া শেষ হতে প্রয়োজনীয় সময় কত লাগবে। তো শূন্যক্রম প্রক্রিয়া শেষ হওয়ার প্রয়োজনীয় সময়, আচ্ছা একটা রিয়াকশন শেষ হওয়ার অর্থ কী? ধরো প্রথমে তুমি নিয়েছিলে 100 মোল পার লিটার তার গারত্ব, কিছুক্ষণ পর তুমি বিক্রিয়কের গারত্ব, কিছুক্ষণ পর বিক্রিয়ক তুমি পেলে 80, তার মানে বিক্রিয়ক 20 মোল পার লিটারের গারত্ব কমে গেছে, মানে বিক্রিয়ক ভেঙে বিক্রিয়াত হচ্ছে। আরও কিছুক্ষণ পর পেলে 40, 30, 20, 10 এভাবে কমছে। এক সময় বিক্রিয়ক পেলে না, তাহলে বিক্রিয়ক পেলে না মানে তুমি বুঝতে পারছো যে সমগ্র বিক্রিয়কটাই কিসে রূপান্তরিত হয়ে গেছে না বিক্রিয়াজাত পদার্থে, তাহলে বিক্রিয়াটা শেষ। তাহলে একটা বিক্রিয়া কখন শেষ হবে? যদি বিক্রিয়কের অন্তিম গারত্ব 0 হয়ে যায়। কেন 0? প্রাথমিক তো তোমায় কিছু নিতেই হবে, তুমি প্রথমে 50 গ্রাম নিয়েছিলে বা 50 মোল পার লিটার বিক্রিয়ক নিয়েছিলে। অন্তিম গারত্ব মানে কিছু সময় পর যদি তুমি দেখো সেখানে আর বিক্রিয়ক নেই, তার গারত্ব 0, বলে বিক্রিয়াটা শেষ হয়ে গেছে। তাহলে একটা বিক্রিয়া শেষ হওয়ার অর্থ হচ্ছে বিক্রিয়কের প্রাথমিক গারত্ব 0 হবে না, কারণ তোমায় তো কিছু না কিছু গারত্ব নিতে হবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তুমি যদি বিক্রিয়ক পরীক্ষা করে দেখো যে পরবর্তী ক্ষেত্রে কোনো বিক্রিয়ক নেই, তার মানে বিক্রিয়কের গারত্ব 0। তাহলে শূন্যক্রম বিক্রিয়া শেষ হওয়ার অর্থ হলো এই A সমান 0 হবে। ভেবে দেখো এই 0টা কার গারত্ব?
না এই জিরোটা হচ্ছে বিক্রিয়কের প্রাথমিক গারত্ব। এ কার গারত্ব? বিক্রিয়কের পরের গারত্ব, টি সময় পরে। তাই টি সময় পরে আমি যদি বিক্রিয়ক আর না খুঁজে পাই তাহলে বলবো বিক্রিয়াটা শেষ, কারণ পুরো বিক্রিয়কটাই তার মানে কিসে রূপান্তরিত হয়েছে বলো? বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়েছে। তাহলে তাহলে শূন্যক্রম বিক্রিয়া শেষ হতে গেলে এর গারত্ব হতে হবে 0। এ মানে কি? এ মানে টি সময় পরে বিক্রিয়কের গারত্ব 0 হতে হবে। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে টি সমান এটা যদি 0 বসিয়ে দাও তাহলে পড়ে থাকে A0/K। তার মানে শূন্যক্রম বিক্রিয়া শেষ হওয়ার প্রয়োজনীয় সময় টি সমান হতে পারে A0/K। এটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া শেষ হওয়ার প্রয়োজনীয় সময়। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশন দুটো তাহলে তোমাকে এখান থেকে কিন্তু করে রাখতে হবে। বিক্রিয়কের গারত্ব যত বেশি করবে শূন্যক্রম বিক্রিয়া সে তত সময় বেশি লাগবে। আবার যদি উষ্ণতা বাড়াও তাহলে তাড়াতাড়ি শেষ হবে, তাড়াতাড়ি মানে বিক্রিয়ার হার তো বেড়ে যাবে, উষ্ণতা বাড়বে তাই বিক্রিয়া তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখান থেকে বলতে পারো। আমরা যদি কতগুলো গ্রাফ ঠিক করি, লেখচিত্র অঙ্কন করি। প্রথম লেখচিত্র হচ্ছে অর্ধায়ুর সঙ্গে বিক্রিয়কের প্রাথমিক গারত্বের লেখচিত্র। প্রথমটা হচ্ছে অর্ধায়ুর সঙ্গে, অর্ধায়ু মানে T½ এর সঙ্গে A0 অর্থাৎ T½ ভার্সেস A0 এই দুটোর মধ্যে প্রথম সম্পর্ক। T½ ভার্সেস A0 এই দুটোর মধ্যে প্রথম সম্পর্ক, বা সম্পর্ক বলবো না, লেখচিত্রের কথা আমি বলছি। T½ ভার্সেস A0। আচ্ছা, তাহলে তুমি চিন্তা করো অর্ধায়ু ভার্সেস বিক্রিয়কের প্রাথমিক গারত্ব। তাহলে এখান থেকে তুমি চিন্তা করো, যদি তুমি ইকুয়েশনটার কথা ভাবো, তুমি ইকুয়েশনটা করেছিলে T½ সমান A0/2K। তাহলে এখান থেকে বলতে পারো T½ সমান 1/2K ইন্টু A0। T½ সমান 1/2K। তাহলে প্রথমে অর্ধায়ুর সমীকরণটা লিখলে, যদি এরকম লেখচিত্র আসে, যখন অর্ধায়ুর সমীকরণটা তুমি লিখলে তখন এটা ½ সমান A0/2K। T½ কি A0/K বলে দেবে পরীক্ষাতে। এইবার T½ সমান এইটা বলবে এই সমীকরণটি y = mx সমীকরণের অনুরূপ। এই সমীকরণটা y = mx সমীকরণ অনুরূপ। এইবার তুমি যদি এর থেকে একটা গ্রাফ করো তাহলে তুমি x অক্ষ বরাবর কার মান নেবে বলো? x অক্ষ বরাবর A0 মান নেবে। y অক্ষ বরাবর কার মান নেবে? না অর্ধায়ুর মান নিলে, এই অর্ধায়ুর মান নিলে। তাহলে দেখো এটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। যদি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হয় লেখচিত্র তাহলে এইভাবে যাবে মূলবিন্দুগামী। তাহলে এখানে বলো নতির মানটা কত? নতির মানটা m সমান 1/2K। এই নতির মানটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ এই নতির মান দিয়ে যদি কোনো নিউমেরিক্যাল প্রবলেম আমি বলি, যে তোমার ধরো নতির মানটা বলে দিল, বলো এই লেখচিত্রে নতির মান 2.5, হার ধ্রুবকের মান কত? তাহলে নতির মান বলে দিলে এখান থেকে কার মান পেয়ে যাবে? হার ধ্রুবকের মান পেয়ে যাবে। m এর জায়গায় 2.5 বসালে 1/2K 2.5 কে পেয়ে গেলে। তাহলে এই লেখচিত্রগুলো কিন্তু প্র্যাকটিক্যালি করা হয়। প্র্যাকটিক্যালি লেখচিত্রগুলো পরে আপার ক্লাসে আরও করা হয়, হায়ার ক্লাসে আরও করা হয়, যে এক্ষেত্রে তোমাকে একদম পিওর গ্রাফ পেপারে লেখচিত্র এঁকে আমাকে এই সমীকরণগুলো তৈরি করতে হবে। তাহলে এখানে এবার এই যে নতির মানটা লেখচিত্রে কী করে বার করা একটুখানি দেখে নাও, তোমাদের হয়তো লাগবে না, তবু একটু জেনে রাখা ভালো। এই লেখচিত্রটার ওপর, এই সরলরেখাটার ওপর যে কোনো দুটো বিন্দু বসাও, সেই দুটো বিন্দু দ্বারা y অক্ষের ওপর আর x অক্ষের ওপর দুটো লম্ব টানো। এই যে লম্ব টানলে এই যে দুটো বিন্দুর ডিফারেন্স এইটাকে বলবে dy, এটা y অক্ষের ওপর। আর এই যে দুটো বিন্দুর ডিফারেন্স এইটাকে বলবে dx। আর নতি মানে আমরা জানি dy/dx। তাহলে এই ভ্যালু থেকে এগুলো গ্রাফ পেপারে গ্রাফ করা আছে। এক একটা ঘর কত গ্রাফ যখন আঁকতে হয় তখন বলতে আমরা মাধ্যমিকে এক একটা ঘর ধরেছি 1 একক, এখান থেকে এটা 1 একক, কিন্তু এখানে বিভিন্ন ধরা যেতে পারে। তাহলে এটা dy, এটা dx। তাহলে এই dy/dx যদি বার করে নাও তাহলে এই dy/dx এর থেকে তুমি m এটা পেলে, m পেলে এখান থেকে কে বার করতে পারবে? তাহলে এই নতির মানটা, কারণ তোমার যে নিউমেরিক্যাল প্রবলেম আসে যে এই লেখান এক এক লেখচিত্রের নতির মান এক এক রকম হয়, এই লেখচিত্রের নতির মানটা তোমায় তাহলে মনে রাখতে হবে যে m সমান 2K। এটা কিন্তু ভালো করে মনে রাখো। এটা হচ্ছে ফার্স্ট লেখচিত্র। সেকেন্ড যে লেখচিত্র আমরা করব সেটা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়কের গারত্বের লেখচিত্র। দেখো সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়কের গারত্ব, তাহলে এখান থেকে যদি করি আমি বলতে পারি KT সমান
A0 মাইনাস এ। তাহলে এখান থেকে বলতে পারো এ সমান মাইনাস কেটি প্লাস A0 বলতে পারো। তাহলে এটা গেল কার সঙ্গে সময় ভার্সেস বিক্রকের গারত্ব, মানে টি ভার্সেস এ, এটা বলতে পারো। তাহলে এই যে সমীকরণটা যদি করো, তাহলে এই সমীকরণ তুমি তাহলে এই সমীকরণ লিখে এটা লিখে এ সমান এটা লিখে দিলে। তাহলে এই সমীকরণটা কার অনুরূপ বলো? y = mx + c, এই সমীকরণটার অনুরূপ। y = mx + c এই সমীকরণের অনুরূপ বলতে পারো। তাহলে আমার এবার কাজ হচ্ছে, আমি যদি গ্রাফটা আঁকি তাহলে চিন্তা করো y অক্ষ বরাবর কার মান নেব? না y অক্ষ বরাবর a এর মান নেব। x অক্ষ বরাবর কার মান নেব? না x অক্ষ বরাবর দেখো টাইমের মান নেব। আচ্ছা, এটা বলো ছেদিতাংশের সমীকরণ, এটা mx + c, এই ছেদিতাংশ y অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে, c মানে ছেদিতাংশ। যেহেতু নতির মানটা নেগেটিভ আছে তাহলে লেখচিত্রটা এই বরাবর আসবে। তাহলে এখানে নতির মান কত? তার মানে m সমান মাইনাস, এটা স্বাভাবিক। টি যত বাড়বে বলো তো বিক্রিয়কের গাঢ়ত্ব তত কমবে কিনা? কারণ সময় যত যাবে তত তো বিক্রিয়ক শেষ হতে থাকবে, কারণ বিক্রিয়কের গাঢ়ত্ব ক্রমশ কমতে শুরু করবে। তাহলে এইটা হচ্ছে m সমান মাইনাসকে নতির মান। তো এটা কার কার মধ্যে লেখচিত্র বললাম? টি ভার্সেস ই। তার মানে সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্ব কমে যাচ্ছে, তার লেখচিত্রের নতির মান কত? নতির মানটা একটু প্র্যাকটিস মনে রেখো, কারণ এক্ষেত্রে লাগবে। আর আরেকটা লেখচিত্র হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব আর বিক্রিয়ার হারের মধ্যে সম্পর্ক। বিক্রিয়কের গাঢ়ত্ব আর বিক্রিয়ার হার মানে A0 ভার্সেস R। A0 মানে বিক্রিয়কের গাঢ়ত্ব আর R মানে বিক্রিয়ার হার। আচ্ছা, এবার তুমি চিন্তা করো এই যে বিক্রিয়কের গাঢ়ত্ব আর বিক্রিয়া, শূন্যক্রম বিক্রিয়া কাকে বলে? আমি বলেছিলাম কনসেন্ট্রেশন অফ A যদি 1 2 3 4 বলি, এটা যদি R বলি 1 2 3 4, তার মানে সরি এটাও 1 এটাও 1 এটাও 1, তার মানে বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন হলেও বিক্রিয়া শূন্যক্রম বিক্রিয়া, আমি এটা বারবার শূন্যক্রম বলছি, যে বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন হলেও বিক্রিয়া হারের কোনো পরিবর্তন হয় না। ভেবে দেখো, গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে কিন্তু হারের কোনো পরিবর্তন হয় না, তাই তো সেটা শূন্যক্রম। তার মানে এখানে তুমি চিন্তা করো এই বরাবর যদি বিক্রিয়কের গাঢ়ত্ব নাও A0 আর এই বরাবর যদি বিক্রিয়ার হার নাও, তুমি গাঢ়ত্ব যাই বসাও না কেন হার বাড়বেও না হার কমবেও না। বিক্রিয়কের গাঢ়ত্বের উপর বিক্রিয়ার হার নির্ভর করে না। কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে? না শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে নির্ভর করে না। তাহলে এই ক্ষেত্রেও বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে বিক্রিয়ার হার নির্ভর করবে না। দেখো তো, এটা এই এক্স অক্ষ যেহেতু বিক্রিয়কের গাঢ়ত্ব নিয়েছি, তার সঙ্গে দেখো সরল রেখা মানে প্যারালাল হবে, মানে সমান্তরাল হবে। কারণ বিক্রিয়কের গাঢ়ত্ব তুমি যাই করো না কারণ বিক্রিয়ার হার বাড়বেও না কমবেও না, কারণ শূন্যক্রম বিক্রিয়া। কিন্তু এই লেখচিত্রটা করার আগে তুমি শুধু কথাটা বলে দেবে যে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের ওপর নির্ভর করে না। শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের ওপর নির্ভর করে না। সেই জন্য এক্স অক্ষ বরাবর যদি বিক্রিয়কের গাঢ়, এটা A0 মানে বিক্রিয়কের গাঢ়ত্ব মাথায় রেখো, যদি বিক্রিয়কের গাঢ়ত্ব বসাই, ওয়াই অক্ষ বরাবর যদি আমি বিক্রিয়ার হারটা বসাই, তাহলে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্রটি গাঢ়ত্ব যে অক্ষ বরাবর বসিয়েছি সেই অক্ষের সমান্তরাল হবে, কারণ এই হারটা বাড়বেও না আর এই হারটা কমবেও না। ঠিক আছে? তাহলে শূন্যক্রম বিক্রিয়ার আমরা হার ধ্রুবকের সমীকরণ বার করেছি, শূন্যক্রম বিক্রিয়া আমরা অর্ধায়ুর সমীকরণ বার করেছি। শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু কার কার উপর ডিপেন্ড করে? উষ্ণতা আর বিক্রিয়কের গাঢ়ত্ব। বিক্রিয়কের গাঢ়ত্ব বাড়লে বাড়বে, উষ্ণতা বাড়লে কমবে। আর কি করেছি? শূন্যক্রম বিক্রিয়া শেষ হওয়ার প্রয়োজনীয় সময় A0/K, এটা আমরা করেছি। আর আমরা লেখচিত্র 3টে করলাম যে টি আপ ভার্সেস A0, বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের সঙ্গে টি আপ, প্রাথমিক গাঢ়ত্ব বাড়লে টি আপ বাড়ে, আমরা পেয়েছিলাম মূলবিন্দুগামী। A ভার্সেস টি, তার মানে বিক্রিয়কের গাঢ়ত্ব বাড়লে সময়ের সঙ্গে সম্পর্ক, সময় বাড়লে বিক্রিয়কের গাঢ়ত্ব কমবে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়ক কমতে থাকে। আর বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে হারের সম্পর্ক, কারণ বিক্রিয়ার হার শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে গাঢ়ত্বের উপর নির্ভর করে না, তাই গাঢ়ত্বের সঙ্গে বিক্রিয়ারের লেখচিত্রটা তাহলে এই পর্যন্ত হবে। ঠিক আছে? তাহলে তোমরা এই পর্যন্ত করে রাখো। আমাদের শূন্যক্রম বিক্রিয়াটা হয়ে গেল, পরের দিন আমরা তাহলে প্রথম ক্রম বিক্রিয়াটা শুরু করব। সবাইকে থ্যাংক ইউ।